স্পেন যেভাবে অফসাইড ট্র্যাপটা সেট করেছিল এমবাপ্পের জন্য, আমরা একটু দেখতে চাই সেই অফসাইড ট্র্যাপের জায়গাটা। দেন হাবিব, আপনার দল ফ্রান্স কালকে গেছে এই যে আমি আপনার সাথেই বলে গেছিলাম অফসাইড ট্র্যাপ যেটা আসলে এমবাপ্পের জন্য সেট করেছিল স্পেন। আপনার সাথেই বলে গেছিলাম যে স্পেন উইল প্লে বার্সেলোনা, দিস ইজ বার্সেলোনা। হাইলাইনে ফ্লিকের হাইলাইন পুরাপুরি, এবং এই জিনিসটা কুবার্সি হচ্ছে ডিকটেট করছে, কারণ ওরা এটা তো অভ্যস্ত। বাকি স্পেন টিমকে এটা প্র্যাকটিস করানো হয়েছে। উইদাউট প্র্যাকটিস মানে স্পেনের কোনো একটা ম্যাচ হাইলাইন খেলতে হইতে পারে, এই প্রিপারেশন স্পেনের টুর্নামেন্ট শুরুর দিক থেকেই ছিল। তা না হলে একদিনের প্র্যাকটিস এটা সম্ভব না। তার মানে হচ্ছে স্পেন কোনো ম্যাচে এত হাইলাইন খেলে নাই, এই ম্যাচটা খেলছে শুধুমাত্র বিহাইন্ড রানার যাদেরকে, তাদেরকে আসলে পছানোর জন্য। অফসাইড ট্র্যাপ মানে এমবাপ্পে তিনটা অফসাইড, মানে এবং খুব কম সময়ের মধ্যে মনে হয় 8টা হয়েছিল এল ক্লাসিকোতে। তো এটা খুবই মানে এটা আসবে, এটা খুব স্বাভাবিক ছিল। বেসিক্যালি হয়েছে কি, এই ম্যাচটার ম্যান অফ দ্য ম্যাচ মানে পারফরমেন্স দিছে কুকুরেয়া। কুবার্সি ওয়াজ সলিড অন হিজ গ্রাউন্ড, বাট রিকভারি যেইগুলা কুকুরেয়া দিয়েছে আর রড্রি, এরা দুইজনের রিকভারির কারণে ফ্রান্স মিডফিল্ড কখনোই তাদের ফ্রন্ট রানারদের সাথে কানেক্টই করে নাই। দে আর আউট অফ দ্য গেম একবারে এন্টায়ার 90 মিনিটস। শুধু রায়ান চেরকি আসার পরে কিছুটা সময় মোমেন্টাম পাইছিল, এই ছাড়া মানে ওই যে রিয়াল মাদ্রিদের মতো অসহায়, আমি বলছি না হয় অসহায় হয়ে যাবে একবারে, রিয়াল মাদ্রিদের মতো অসহায় হয়ে গেছে আসলে। বার্সেলোনার ফুটবলের কাছে অ্যান্সার রিয়াল মাদ্রিদ যদি দিতে হয়, বার্সেলোনা স্টাইলেই দিতে হবে। মিডফিল্ড লাগবে, যেটা টনি ক্রুজ মডরিচরা পারছিল, সেটাই করেছে সেই জায়গাটা স্পেন। রিচি, আর্জেন্টিনার সমর্থকদের কি ফ্রান্স হারার পর মজা লেগেছে অনেক বেশি? মানে বিষয়টা কি এরকম? এটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখি আসলে যে এরকম কথাবার্তা হয়। কিছুটা এটা হওয়ার কারণ ভাইয়া যারা ক্লাব ফুটবলে বেশি ইনভলভ আছে, কিছুটা কালকের ম্যাচের ক্ষেত্রে কিন্তু আমরা মানে দুইটা সমর্থক গোষ্ঠী ভাগ হয়ে গেছে, যে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদ, মানে হচ্ছে একটা এল ক্লাসিকো দেখছি আমরা, যে আর্জেন্টিনা ইয়ামাল, এই দুজন একটা দুই দল হয়ে গেছে, যে ব্রাজিল সমর্থক বা পর্তুগাল যারা আছে, পর্তুজিল আমরা যাদের বলি, তারা অটোমেটিকভাবেই তাদের বাবা অর্থাৎ ফ্রান্সকে চাচ্ছিল। আর আর্জেন্টিনা কোনো না কোনোভাবে আবার মেসি আবার ইয়ামালকে গোসল করিয়েছে। সো অনেকটা আত্মিক টানের কারণে হোক, বার্সেলোনার কারণে হোক, কোনো না কোনোভাবে স্পেনকেই সমর্থন করা হয়েছে। ওকে পারভেজ, এই ম্যাচটা নিয়ে আপনার বিশ্লেষণটা কি? আমার বিশ্লেষণ হচ্ছে, আমি এক্সপেক্ট করেছিলাম ওলিসেকে কিছু একটা করতে অ্যাকচুয়ালি, বাট তাকে যে নিষ্ক্রিয় করতে পেরেছে স্পেন, সেটাই আমার মনে হয় সবচেয়ে বড় ব্রিজের ব্রেকিংটা করে দিয়েছে, ব্রিজটা ভেঙে দিয়েছে সেই জায়গায় ফ্রান্সের ডিফেন্স, মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইনের সাথে। সো ওই জায়গাটা আমার মনে হয়েছে যে ডেফিনেটলি স্পেন ওয়ার্কড ইট আউট ভেরি ওয়েল, যে ওলিসেকে আপনি যদি কেটে দেন তাহলে ফ্রান্সের ক্রিয়েটিভ লাইনটা আসলেই ঠিকঠাক চলবে না, এবং সেটাই হয়েছে। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখলাম যে ম্যানুয়েল নয়ার যেটা তার প্রাইমে করতেন, সেই কাজটা উনাই সিমন করেছেন। ফ্যান্টাস্টিক গোলকিপিং আমি বলবো, এবং কুকুরেয়া বা রড্রির পাশাপাশি আমি উনাই সিমনকেও আসলে প্লেয়ার অফ দ্য ম্যাচের ক্যাটাগরিতে রাখতে চাই, কারণ মিলি সেকেন্ডের ভুল যদি হয়ে যায় সেই জায়গায় কিন্তু এমবাপ্পের এগেনস্টে তিনি লাল কার্ড খাওয়ার মতো অফেন্স করেও ফেলতে পারতেন। এরকম একটা না, একাধিকবার তিনি সুইপার কিপারের মতো এসে তারপর কিন্তু বলগুলো ক্লিয়ার করেছেন। সো স্পেনের হাইলাইন ধরে রাখার পেছনে কিন্তু, বা সেটা সাকসেসফুলি ফ্রান্স টিমকে গোল শূন্য রাখার জন্য, ভাই এটা একটা ম্যাটার অফ জোক না, ইটস আ ক্রেজি স্ট্যাট যে এই ফ্রান্স টিমকে তারা গোল করতে দেয়নি। উনাই সিমনের দুর্দান্ত পারফরমেন্স ছিল। সো আই উড সে ফুল ব্যাকের যেই দুই পজিশন, পেড্রো পোরো গোল দিয়েছেন, কুকুরিয়া ফ্যান্টাস্টিক পারফরমেন্স দিয়েছেন, এবং ওই যে ওলিসেকে আটকে দেওয়ার জন্য রড্রি বা অলমোর এক্সট্রা একটা এফোর্ট, উনাই সিমনের এই পুশ, দে আর আ ফ্যান্টাস্টিক টিম। মানে আমার মনে হয় আর্জেন্টিনা বা ইংল্যান্ড যেই ফাইনালে যাক না কেন, প্রবাবলি স্পেন উইল স্টার্ট এজ দ্য ফেভারিটস। হাবিব, লামিন ইয়ামালের যে ফাউলটা ছিল, এইটা নিয়ে কি বলবেন? আমরা একটু ছবিটা দেখতে চাই, ছবিটা দেখে দেন হাবিব একটু বর্ণনা করবেন। আসলে এটা নিয়ে অনেকে বলার চেষ্টা করছেন যে এটা আসলে ফাউল হয় না, বাট কেন ফাউল হবে না? এক্স্যাক্টলি আমারও কোশ্চেন সেটাই, আসলে কেন ফাউল না? এটা হচ্ছে ধরেন ডিগনে লাথিটা মেরে জাস্ট মুহূর্তে বোকা হয়ে গেছে, মানে নিজে মনে মনে গালি দিচ্ছিল যে এই বলে আমি ফুট চার্জিং ক্যান করতে গেলাম, এই বলে যদি বডি টু বডি চার্জ করতে যাই, হেড বল যেহেতু উপর থেকে আসতেছে, হেডের জন্য গেলে বল হারাইলেও খুব একটা প্রবলেম নেই, এবং লামিন ইয়ামাল যদি তাতে পড়েও যায় পেনাল্টি হয় না। কিন্তু যখন আপনি লামিন ইয়ামাল কি করছে, লামিন ইয়ামালের চালাকিটা দেখেন, লামিন ইয়ামাল ইচ্ছা করে কিকটা গায়ে নিছে, ও জানে যে আমি এই লাথিটা খাচ্ছি, এবং সেই ইচ্ছা করে লাথির সামনে আসলে নিজেরই ঠেলে দিছে। মানে সে ছিল বাইরে, বক্সেরও বাইরে, ডিগনে বলটা ক্লিয়ার করছিল, এই ক্লিয়ারেন্সটা বডি দিয়ে করা উচিত ছিল, কিন্তু পা দিয়ে করতে বলের হাইট বেশি ছিল,
যার কারণে লামিন ইয়ামাল বলের আগে চলে আসছে, বল যতক্ষণে ড্রপ হবে তার আগে লামিন ইয়ামাল চলে আসছে। ইন দ্য মিন টাইম যদি বলে সালিবার উঠে যাওয়াটা কি আসলে ফ্রান্সের বড় ইম্প্যাক্ট ছিল কিনা? এটা আসলে সালিবার উঠে যাওয়াতে ডিফেন্সিভ ইম্প্যাক্টটা হইতে পারে, বাট এই গোল খাওয়ার সময় তো সালিবা ছিল, এটা হচ্ছে ধরেন আউট অফ নোওয়্যার গোল বলে আর কি। এরপরে আসলে ওই যে অলমো যে হোল্ডটা করলো এবং হোল্ড করে যে পিছনে যে গ্যাপটা বের করলো, এবং ওইটা কিন্তু গ্যাপ বের না করলে এমনিও পেনাল্টি হয় অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে যেভাবে পিছন দিক থেকে টানছিল ভিআরে গেলে পেনাল্টি, কিন্তু অলমো যে বলটা বের করলো এটা আসলে সালিবারা তো গেম রিড করে। সালিবা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের মানে উপামেকানোকে পিছনে গার্ড দেয়া, উপামেকানোর সামনে চার্জ করতো। সালিবা ওয়াজ দ্য ইন্টেলিজেন্ট গাই বিহাইন্ড দ্য স্পেন। সো এটা একটা লস, স্পেন 2 ম্যাচে 2টা লাখ, কর্তোয়া চলে যাওয়া, সালিবা চলে যাওয়া। হয়তো 1-0 যদি লাস্ট মোমেন্টাম পর্যন্ত থাকতো ফ্রান্সের গেমে ফেরার অবস্থা থাকতো, কারণ ডিফেন্স না থাকায় বা ডিগনের এরকম, ডিগনে পুরো ম্যাচেই ব্লান্ডার ছিল। এই কারণে হচ্ছে গিয়ে মেন্টালি, আমি বললাম না মেন্টালি সাফার করাবে, মানে মানসিক টর্চার যাকে বলে, এই ফুটবলটা তো মানসিক টর্চার।